আজকে আমি এক্সপ্লেন করব সদ্য রিলিজ হওয়া কিল মুভির গল্প নিয়ে। এই মুভিটি সম্পূর্ণ অ্যাকশন আর থ্রিলার দিয়ে ভরপুর, কিন্তু মুভিটির আসল চমক হচ্ছে এই মুভিটিকে ইন্ডিয়ার নাম্বার 1 ভায়োলেন্ট মুভি বলা হয়েছে। মুভির ডিরেক্টর নিজেই বলেছেন এই মুভিটিতে যত খুন খারাপি আর অ্যাকশন দেখানো হয়েছে এর আগে এরকম অ্যাকশন কোনো মুভিতে দেখানো হয়নি। গল্পটি শুরু করব তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় হিমালয় প্রদেশের পালমপুর ক্যান্টনমেন্ট থেকে, যেটা এক আর্মিদের ক্যান্টনমেন্ট। আর এখানে আমরা জানতে পারি এখানকার কমান্ডাররা তাদের 10 দিনের মিশন কমপ্লিট করে এসেছে এবং এখানকার আর্মিদের মধ্যে আমাদের গল্পের মেন ক্যারেক্টার অমৃতকে দেখানো হয়। আসলে অমৃত এখানকার কমান্ডারদের একজন ক্যাপ্টেন। তো মিশন শেষে তারা যখন নিজেদের ক্যান্টনমেন্ট ফিরে আসে তখন আমরা দেখতে পাই বীরেশকে। আসলে বীরেশ অমৃতের খুব ভালো বন্ধু এবং তারা একসাথে অনেক দিন ধরেই আছে। তো মিশনে থাকার কারণে অনেক দিন ধরেই তাদের সবকিছু স্বাভাবিক ছিল না। এবার তারা তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে নিজেদের ফোন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নেয় এবং রুমে পৌঁছানোর পর যখন অমৃত নিজের ফোন চেক করে তখন সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তুলিকা অনেকগুলো টেক্সট করেছে এবং তার সাথে একটি ভয়েস ওভার পাঠিয়েছে। সেখানে তুলিকা বলছিল, আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, বাবা আমার এঙ্গেজমেন্ট ঠিক করে ফেলেছে, কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি তাড়াতাড়ি আসো। এবার সবকিছু শুনে অমৃত নিজের বন্ধু বীরেশকে নিয়ে সোজা করাচির উদ্দেশ্যে রওনা হয় এবং পরের সিনে আমাদের গল্পের হিরোইন তুলিকাকে দেখানো হয়। তার ছোট বোন তাকে বলছে, তুমি এই এঙ্গেজমেন্ট কেন করছো, তুমি তো অমৃতকে ভালোবাসো। তখন তুলিকা বলে, বাবা আমার এঙ্গেজমেন্ট যার সাথেই করাক না কেন, বিয়ে তো শুধু আমি অমৃতকেই করব। তো গল্প থেকে আমরা জানতে পারি তুলিকার বাবার নাম বলদেব সিং ঠাকুর, সে এই দেশের একজন অনেক বড় বিজনেসম্যান। এদিকে যখন তুলিকার এঙ্গেজমেন্ট শেষ করে সবাই পার্টি করছিল তখনই অমৃত তুলিকার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, আমি তোমাকে পালিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু তুলিকা সরাসরি না করে দেয় এবং তাকে বলে, আমি তোমার সাথে পালাতে পারবো না, আমরা যেখানে যাই না কেন বাবা আমাদের খুঁজে বের করবে এবং পরে পরিস্থিতি আরো খারাপ হবে। এজন্য আমি চাচ্ছি তুমি আমার বাবার সাথে ডিরেক্টলি কথা বলো। কিন্তু আজকে এই কথা বলা যাবে না, কেননা কিছুক্ষণ আগেই আমার এঙ্গেজমেন্ট হলো। এরপর আমরা দেখতে পাই অমৃত তার বন্ধু বীরেশের কাছে যায় এবং তাকে বলে, কালকে আমাদের ট্রেনে করে দিল্লি যেতে হবে আর দিল্লি পৌঁছানোর পর আমরা তুলিকার বাবার সাথে কথা বলবো। পরের দিন আমরা দেখতে পাই তুলিকা এবং তার ফ্যামিলি সবাই স্টেশনে পৌঁছে যায় এবং কিছুক্ষণ পর এখান থেকে ট্রেন ছেড়ে দেয়। ট্রেনের ভেতরে আমরা দেখতে পাই অমৃত এবং তার বন্ধু বীরেশ ট্রেনের ভেতরে চলে আসে। এবার অমৃত তুলিকার কম্পার্টমেন্টে চলে আসে এবং তাকে রিং পরিয়ে দেয় আর বলে, ফাইনালি আমাদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো। আর এখানে আমরা দেখতে পাই অমৃত এবং তুলিকা দুজনেই অনেক হ্যাপি। এর পরের সিনে আমরা গল্পের মেন ভিলেনকে দেখতে পাই। এই ভিলেন আর কেউ না, ইনি হচ্ছে আমাদের রাঘব জুয়াল। তাকে হয়তো অনেকেই চেনেন, তিনি ইন্ডিয়ার একজন বেস্ট ড্যান্সার এবং গল্পটিতে তার নাম হচ্ছে ফ্যানি। তো গল্প থেকে আমরা জানতে পারি ফ্যানি একজন সাইকোপ্যাথি এবং আমরা আরো জানতে পারি ফ্যানি এবং তার পুরো বংশ ডাকাত এবং তাদের পরিবারে যত সদস্য আছে সবাই ডাকাতি করেই পেট চালায়। তো ডাকাতির সময় ফ্যানির বাবা তাদের গাইড করে। এবার আমরা জানতে পারি ফ্যানি এবং তার পুরো টিম মিলে প্ল্যান করেছে এই ট্রেনেই তারা ডাকাতি করবে। তাদের প্ল্যান ছিল যখনই এই ট্রেন স্টেশনে আসবে তখন তারা ট্রেনে উঠবে এবং প্রথমে 4টি বগিতে ডাকাতি করে সামনে স্টেশনেই নেমে পড়বে। যেই ভাবনা সেই কাজ। তাদের পুরো গ্যাং ছদ্মবেশে ট্রেনের ভেতরে প্রবেশ করে এবং তাদের টিম মেম্বাররা পুরো বগিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা সঠিক সময়ের অপেক্ষা করছে। তাদের কাছে ইন্টারনেট জ্যাম করার জন্য একটি ডিভাইস আছে। এই ডিভাইসের মাধ্যমে তারা পুরো ট্রেনের সিগন্যাল জ্যাম করে দেয় যাতে সাহায্যের জন্য পুলিশকে কেউ কল করতে না পারে। এদিকে ফাইনালি তারা তাদের প্ল্যান মাফিক ডাকাতি শুরু করে। তারা লোকেদের ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ছিনিয়ে নেয়। এক কথায় তাদের কাছে যত রকম ইলেকট্রনিক্স ডিভাইস ছিল তারা সব ছিনিয়ে নেয়। শুধু ইলেকট্রনিক্স ডিভাইস না, লোকেদের সোনা দানা, টাকা পয়সা সব ছিনিয়ে নেয় তারা। এক পর্যায়ে ফ্যানি এবং তার লোকেরা তুলিকাদের এখানে পৌঁছে যায় এবং ফ্যানি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু এবার তুলিকার বাবা বলদেব সিং ঠাকুর ফ্যানিকে বলে, তুমি আমাকে চেনো না, ট্রেন থেকে নেমে তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। তখনই সেখানে ফ্যানির চাচা ফ্যানিকে বলে, ইনি হচ্ছে বলদেব সিং ঠাকুর, আমাদের দেশের টপ একজন বিজনেসম্যান। এই কথা শোনার পর ফ্যানি বলে, তাহলে তো আমরা এই ট্রেনের ডাকাতি এখানেই শেষ করব, কেননা এই বলদেব সিং এবং তার পরিবারকে কিডন্যাপ করলে তো আমরা অনেক টাকা পাবো। এর মধ্যে বলদেব সিং এর এক বডিগার্ড তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ফ্যানি তার গলা কেটে দেয় এবং বলদেব সিংকেও আহত করে। এদিকে ডাকাত দলের কিছু লোক অমৃত এবং বীরেশের কাছে এসে তাদের ফোনও ছিনিয়ে নেয়। এসব ঘটনা দেখে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে এই সময় তুলিকা এবং তার ফ্যামিলি সবাই ঠিকঠাক আছে তো। এসব ভাবতে ভাবতে তারা তুলিকা এবং তার ফ্যামিলিকে খুঁজতে থাকে। এদিকে যখন ফ্যানি এবং তার লোকেরা তুলিকা এবং তার ফ্যামিলির সাথে বেয়াদবি করতে থাকে তখনই সেখানে অমৃত ও বীরেশ চলে আসে এবং তারা দুজনে ডাকাত দলের লোকেদের সাথে ফাইট শুরু করে। ফাইট করতে করতে এক পর্যায়ে বীরেশ এক লোকের
পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং এদিকে অমৃতকে আহত করে তারা এখান থেকে পালিয়ে যায়। এবার তুলিকা অমৃতকে সব ঘটনা খুলে বলে। সে আরো বলে ডাকাত দলের লোকেরা প্ল্যান করেছে আমাদের পুরো ফ্যামিলিকে তারা কিডন্যাপ করবে। একটু পর তুলিকার মা অমৃতকে বলে তুলিকার ছোট বোন বাথরুমে গেছে, তাকে যেভাবে হোক খুঁজে বের করো। তখন অমৃত বলে আমি ছোট বোনকে খুঁজে বের করব, কিন্তু এর আগে আপনাদের কোনো সেফ জায়গায় রাখতে হবে। এদিকে ডাকাত দলের লোকেরা তাদের মরে যাওয়া লোকের কাছে আসে যাকে বীরেশ কিছুক্ষণ আগেই মেরেছিল। গল্প থেকে আমরা জানতে পারি যে লোকটি মারা গেছে সেই লোকটি আমাদের ফ্যানির সম্পর্কে চাচা হয় এবং তারা তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তখন তারা জানতে পারে লোকটি আগেই মারা গেছে। এবার তারা অনেক ক্ষেপে যায় এবং ট্রেনের ভেতরে তাদের খুঁজতে থাকে। এদিকে অমৃত তুলিকার ফ্যামিলি এবং তাকে একটি অন্য বগিতে শিফট করে এবং তারা বগির সামনে লুকিয়ে থাকে, কেননা তারা জানতো ডাকাত দলের লোকেরা তাদের খুঁজতে খুঁজতে এই বগিতে আসবে। তাদের ধারণা একদমই ঠিক হয়। ডাকাতেরা পাগলের মতো তাদের খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদের সামনে এসে পড়ে এবং বীরেশ আর অমৃত তাদের উপর আচমকা হামলা করে। অনেকক্ষণ ফাইট করে প্রায় তাদের সবাইকে আহত করে, কিন্তু তখনই ফানি এখানে চলে আসে। সে একটি বাচ্চার গলায় ছুরি ধরে অমৃতকে জিজ্ঞাসা করে ঠাকুর এবং তার পরিবার কোথায়। ফ্যানি তার টিমের মধ্যে একজনের কাছ থেকে একটি দেশি বন্দুক নিয়ে বীরেশের বুকে শুট করে। এখান থেকে আমরা বুঝতে পারি ফ্যানি আসলেই একজন সাইকোপ্যাথি। আর এই সময় অমৃত বীরেশকে নিয়ে সামনের বগির দরজা লক করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তারা আবার তাদের উপর অ্যাটাক করে এবং এক সময় ওই সাইকো বীরেশের বুকে আবার ছুরি ঢুকিয়ে দেয়, তাকে টেনে নিয়ে দরজা লক করে দেয়। আর অমৃতের কাছে ওই সাইকো চাচাতো ভাই আটকে যায়। এবার অমৃত ফ্যানির ভাইকে প্রচুর মারধর করে এবং জানতে চায় তারা সর্বমোট লোক কয়জন আছে এবং তারা কোন কোন বগিতে রয়েছে। উত্তরে ওই ছেলেটি বলে আমাদের লোক সামনের এসি বগিতে রয়েছে, কেননা নর্মালি এসি বগিতে ধনী লোকেরাই থাকে। এরপরের সিনে আমাদের দেখানো হয় ডাকাতদের একজন তাদের বসকে ফোন করে বলে তাদের টিমের অনেকেই মারা গেছে এবং তার ভাইও মারা গেছে। আসলে এই মেইন ভিলেন হচ্ছে আমাদের সাইকোপ্যাথির বাবা, তার নাম হচ্ছে বানি। এসব ঘটনা শোনার পর বানি সামনের স্টেশন থেকে ট্রেনের মধ্যে উঠে এবং দেখতে পায় তার ভাই মারা গেছে। সে প্রচন্ড ক্ষেপে যায় এবং বলে যেভাবেই হোক তার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। তখন ওই সাইকো এক রশির সাহায্যে ট্রেনের ওপরে ওঠে। এদিকে অমৃত তুলিকার কাছে আসে এবং তার নিজের সেফটির জন্য তাকে একটি ছুরি দেয়। পরের সিনে আমরা দেখতে পাই অমৃত নিজের বন্ধু বীরেশকে বাঁচানোর জন্য সামনের বগিতে আসতে থাকে। তখনই ডাকাতেরা তার উপরে অ্যাটাক করে। তারা অনেকজন হওয়ায় এবং তাদের কাছে অনেক ভয়ানক অস্ত্র থাকায় তারা অমৃতের শরীরে অনেক জায়গায় আহত করে। তার গলায় একটি শিকল দিয়ে টেনে ইসড়ে নিয়ে যায় এবং তাকে তাদের বস বানির কাছে নিয়ে আসে। বানি অমৃতকে মারধর করতে থাকে। এদিকে বীরেশ কোনোরকম ছুটে ডাকাতদের একজনকে মারতে থাকে। তাদের লোকের চেঁচামেচির আওয়াজ শুনে তারা অমৃতকে রেখে বীরেশের কাছে আসতে থাকে এবং অনেকক্ষণ যাবৎ তারা ফাইট করে। সেখানে থাকা একটি ছেলে বীরেশকে সাহায্য করতে আসে, কিন্তু ডাকাতেরা ওই ছেলেটিকেও মেরে দেয়। এদিকে ওই সাইকো ট্রেনের ছাদ থেকে নেমে তার চাচাতো ভাইকে বাঁচাতে আসে। তখনই তুলিকা অমৃতের দেওয়া ছুরিটি দিয়ে বাঁচতে চেষ্টা করে এবং কোনো রকম দৌড়াতে থাকে আর পেছন পেছন ওই সাইকো আসতে থাকে। ফাইনালি তুলিকা অমৃতের সামনের বগিতে চলে আসে, কিন্তু ওই বগিটির দরজা লক ছিল। কোনো উপায় না পেয়ে তুলিকা ওই সাইকোর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তার ছুরি নিচে পড়ে যায় এবং সাইকো তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পাশের বগি থেকে অমৃত সবকিছু দেখছিল। বন্ধুরা, এই সিন দেখে আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গেছিল। সত্যি এই সিনটা অনেক কষ্টের ছিল। যাই হোক, এবার ওই সাইকো তুলিকাকে ট্রেন থেকে ফেলে দেয়। এবার অমৃত যখন বুঝতে পারে তুলিকার বেঁচে নেই, তখন তাকে এক ভয়ানক রূপে দেখা যায়। সে এক এক করে সবাইকে মারতে থাকে এবং একজনকে সিলিন্ডার দিয়ে তার মাথায় মারতে মারতে একেবারে চ্যাপ্টা বানিয়ে ফেলে। পুরো মুভিতে এই সিনটা অনেক ভয়ানক ছিল। অমৃত এই সিলিন্ডার দিয়ে সবাইকে বেধড়ক মারতে থাকে। তার এরকম ভয়ানক রূপ দেখে বাকিরা সবাই এখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই ডাকাতদের বস নিজের ছেলের গলায় ছুরি ঠেকিয়ে বলে কি দরকার ছিল ওই মেয়েটিকে মারার, তোমার জন্যই আমাদের অনেক লোক মারা গেছে। এখান থেকে আমরা বুঝতে পারি ডাকাতরা অনেক ভয় পেয়ে আছে। তারা ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মারতে থাকে এবং জানতে চায় কেউ কি জানো তারা কোথায় লুকিয়ে আছে। এদিকে অমৃত কিছু লোককে ট্রেনের বগিতে নিয়ে আসে। তখন ডাকাত দলের সাথে তার আবার কিছুক্ষণ ফাইট হয় এবং একজনকে মেরে দরজা লক করে দেয়। অমৃত নিজেকে রিপেয়ার করতে থাকে। তার কাটা অংশ ওষুধ লাগায় এবং সে পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। এবার সে রশির সাহায্যে ট্রেনের উপরে ওঠে। এদিকে ডাকাতেরা যখন সামনের বগিতে আসে তারা দেখতে পায় তাদের অনেক লোককে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনজনদের এভাবে মরে থাকতে দেখে তারা অনেক কষ্ট পায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অমৃত ট্রেনের ছাদ থেকে নেমে এক বগিতে চলে আসে এবং সেখানকার যাত্রীদের জিজ্ঞাসা করে কোনো 15 বছরের বাচ্চা মেয়েকে দেখেছো নাকি, কিন্তু উত্তরে তারা না বলে। এদিকে বলদেব সিং, বীরেশ এবং একটি ছেলে কিছু কাপড়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। সেখানে থাকা মদের বোতল ওই কাপড়ের উপর ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই আগুন দেখে লাইনে দায়িত্বে থাকা লোক ট্রেনের ইঞ্জিন রুমের সিগন্যাল দেয়। সেখানে থাকা পুলিশ বাইরে এসে জানতে পারে এই ট্রেন ডাকাতেরা হাইজ্যাক করেছে। এবার ডাকাতদের বস প্ল্যান করে তাদের ছেলে এবং ভাতিজারা এখান থেকে পালাবে এবং তারা 4-5 জন এখান থেকে পালাতে থাকে। তখনই সেখানে থাকা পুলিশ বীরেশের কথা মতো ফায়ার করতে থাকে, কিন্তু এতে তাদের কোনো লাভ হয় না, বরং ডাকাতেরা বুঝতে পারে এখানে পুলিশ চলে এসেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই অমৃত কিছু
লোককে নিয়ে সামনের দিকে আসছে। তখনই ডাকাত দলের লোকেদের সাথে আবার ভয়ানক যুদ্ধ শুরু হয়। একজন অমৃতের সাথে ফাইট করতে করতে অমৃতকে প্রায় ট্রেন থেকে ফেলেই দিচ্ছিল, কিন্তু তখনই অমৃতের সাথে থাকা ওই মহিলা ওই লোকটিকে মারতে থাকে এবং অমৃতকে বাঁচিয়ে নেয়। এবার ডাকাতরা যখন তাদের ওই লোকটিকে মরে থাকতে দেখে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে ফাইনালি সেখানে পুলিশের সাহায্যে বলদেব সিং তার মেয়েকে খুঁজে পায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওই সাইকো কিভাবে যেন এখানে চলে আসে এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের মেরে দেয়। ওই সাইকো বলে, ও এই তাহলে তোমার ছোট মেয়ে, বড় মেয়েকে তো মেরে দিয়েছি, এবার এটাকেও মেরে দিব। এদিকে অন্ধকারের মধ্যে অমৃত ডাকাতদের বস বাণীকে ছুরি সাহায্যে আহত করে এবং তাদের মাঝে আবার কিছুক্ষণ ফাইট হয়। এই পাশে বীরেশ ওই সাইকোর সাথে অনেকক্ষণ ফাইট করে, কিন্তু ওই সাইকো ফাইনালি বীরেশকে ছুরির সাহায্যে খুব বাজেভাবে মেরে ফেলে। এবার ডাকাত দলের সদস্য অমৃতকে ধরে নিয়ে এখানে আসে। অমৃত তার বন্ধুর মৃত্যুতে পুরো থ হয়ে যায় এবং সে খুব ভেঙে পড়ে। এবার ওই সাইকোর বাবা বাণী বুঝতে পারে এবং বলে, যখন আমরা ওর গার্লফ্রেন্ডকে মেরেছিলাম তখন আমাদের অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল সে, এখন তার বন্ধুকে তুমি মেরেছো, এবার আমরা নিশ্চিত সবাই মারা পড়বো। এই কথা বলতে না বলতেই অমৃত তার ভয়ানক রূপ আবার ধারণ করে এবং এক এক করে সবাইকে মারে। এক পর্যায়ে বাণীর মুখে একটি ছোট মদের বোতল ঢুকিয়ে দেয় এবং তার মুখে আগুন ধরিয়ে দেয়। আর এভাবেই ডাকাতদের বস মরে যায়। তাদের বস মরে যাওয়ায় কিছু লোক ভয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। অমৃত সবাইকে মেরে ফেলেছে। সবশেষে এবার ওই সাইকোর পালা। ওই সাইকোর সাথে অমৃতের অনেকক্ষণ যাবত মারামারি হয়। অমৃত তুলিকার কথা ভাবতে ভাবতে ওই সাইকোকে মারতে থাকে। এভাবে অনেকক্ষণ যাবত মারার কারণে ওই সাইকো সেখানেই মারা যায়। এতক্ষণে প্রশাসন জানতে পারে ওই ট্রেনে ডাকাতেরা হামলা করেছে, তাই তারা সামনের স্টেশনে পৌঁছায়, কিন্তু সব খেলা তো আগেই শেষ হয়ে গেছে। এবার অনেক আহত অবস্থায় অমৃত ট্রেন থেকে নামে এবং স্টেশনে থাকা বেঞ্চের ওপরে বসে সে কল্পনা করতে থাকে তার গার্লফ্রেন্ড তুলিকা যেন তার পাশেই বসে আছে। এই দুঃখের সিনের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এরকম ইন্টারেস্টিং গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।